জয় হিন্দ, জয় ভারত। ডিয়ার ভিউয়ার্স, আপনারা জানেন যে রিসেন্টলি এই কয়েকদিন হলো ভারত জুড়ে, বলা ভালো ভারতের সোশ্যাল মিডিয়া জুড়ে বয়কট মালদ্বীপস ট্রেন্ডিং চলছে। অন্যদিকে মালদ্বীপের মানুষজন, এমনকি তাদের দেশের সরকারি পদে থাকা মন্ত্রীরা পর্যন্ত ভারতকে সোশ্যাল মিডিয়াতে গাল দিচ্ছে। प्रधानमंत्री मोदी को लेकर मालदीव के 3 मंत्रियों की आपत्तिजनक टिप्पणी अब मालदीव सरकार के लिए मुश्किलों का सबब बन गई है। मालदीव के राष्ट्रपति मोहम्मद मुइजुन ने तीनों मंत्रियों को निलंबित कर विवाद से तो पीछे छुड़ाने की कोशिश की है, लेकिन এখানে বলে রাখা দরকার যে রিসেন্টলি মালদ্বীপে একটা ভারত বিরোধী সরকার এসেছে, বলা ভালো চীনপন্থী সরকার ক্ষমতায় এসেছে। আর এই চীনপন্থী দলটা ক্ষমতায় এসেছে যে স্লোগান দিয়ে, সেটা হলো ইন্ডিয়া আউট বা ভারত দূর হটো। এরকম পরিস্থিতিতে আমাদের দেশে যারা নরেন্দ্র মোদীর সমর্থক, তারা বলছে ভারত মালদ্বীপকে একেবারে দেখে নেবে। আবার যারা নরেন্দ্র মোদীর বিপক্ষের লোক, তারা বলছে যে মালদ্বীপের মতো একটা ছোট রাষ্ট্র ভারত বিরোধী হয়ে গেল, এটা তো নরেন্দ্র মোদীর কূটনৈতিক ব্যর্থতা। কিন্তু আসল কথা বা ইতিহাসের কথাটা কিন্তু কেউ ঠিক করে বলছে না। তাই একজন শিক্ষক হিসাবে আমাকে দায়িত্বটা নিতেই হচ্ছে। আজকের এই ভিডিওটাতে আমরা গভীরে নেমে আলোচনা করব যে মালদ্বীপ দেশটা ঐতিহাসিকভাবে ভারতের বন্ধু দেশ ছিল, কি এমন হলো যে দেশটা ভারতের শত্রু দেশে পরিণত হয়ে গেল। একটু বিস্তারিতভাবে আলোচনা করতে গিয়ে 1965 সালে যখন মালদ্বীপ দেশটা স্বাধীন হলো, তখন থেকে শুরু করে আজ পর্যন্ত 2024 পর্যন্ত এই 65 বছরের ইতিহাস বলতে গিয়ে ভিডিওটা একটু বড় হবে। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর হ্যাঁ, আমার এই ভিডিওটা যারা WBCS অ্যাসপিরেন্ট দেখছো বা যারা ইউপিএসসি দিচ্ছ বাংলা মাধ্যমে, তাদের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা তথ্যবহুল ভিডিও হতে যাচ্ছে। তাই তোমরা যারা WBCS অ্যাসপিরেন্ট বা ইউপিএসসির অ্যাসপিরেন্ট, তারা কিন্তু খাতা পেন নিয়ে বসো, পয়েন্টগুলোকে কিন্তু লিখে নাও। এর ওপরে বেস করে কিন্তু অনায়াসে একটা এসে লিখে ফেলাই যায় বা কারেন্ট অ্যাফেয়ার্সের ব্রড কোয়েশ্চেনের আনসার দিয়ে দেওয়াই যায়। আরেকটা ইনফরমেশন দিই, যারা ওয়েস্ট বেঙ্গলের WBCS এর প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য সুখবর যে এই সপ্তাহে আমরা WBCS এর জন্য আমার তত্ত্বাবধানে 10 জন শিক্ষক মিলে একটা নতুন অনলাইন ব্যাচ শুরু হয়েছে আমাদের PCS এডুকেশনে। লাখ লাখ টাকা ফিজ এখানে দিতে হবে না, মান্থলি খুব সামান্য ফিজেই পড়া যাবে। যারা মনে করছো আমার সঙ্গে এবং আমাদের 10 জন টিচারের সঙ্গে WBCS এর প্রিপারেশন মান্থলি ফিজে করবে, তারা এখনই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে কিভাবে নাম এনরোল করবে সেটা জেনে নাও। এবং আমাদের কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে ডেসক্রিপশন বক্সে বা প্রথম কমেন্টে যে লিঙ্কগুলো রয়েছে, সেই লিঙ্কগুলো থেকেও তোমরা বিস্তারিত তথ্য জেনে নিতে পারো। তো চলো শুরু করা যাক মালদ্বীপের ব্যাপারটা। আলোচনার শুরুতেই প্রথম পর্বে চলুন জেনে নিই এই মালদ্বীপ দেশটা ঠিক কোথায় অবস্থিত। যে দেশটা নিয়ে আলোচনা করছি তার আনুষ্ঠানিক নাম হচ্ছে মালদ্বীপ প্রজাতন্ত্র। আর এই মালদ্বীপ প্রজাতন্ত্রটা উত্তর মধ্য ভারত মহাসাগরে অবস্থিত, ভারতের দক্ষিণ পশ্চিম দিকে অবস্থিত। মানচিত্রে দেখুন, দেখতে পাচ্ছেন এই মালদ্বীপ দেশটা মেনল্যান্ড ইন্ডিয়া থেকে 2030 কিলোমিটার দূরে অবস্থিত এবং ভারতের লাক্ষাদ্বীপ থেকে 754 কিলোমিটার দূরে অবস্থিত। এই মালদ্বীপ নামক দেশটার মোট আয়তন কতটুকু জানেন? একেবারে পুচকে একটা দেশ, মাত্র 90,000 বর্গ কিলোমিটার এর আয়তন। আমাদের মুম্বাই শহরের অর্ধেকের খানিকটা বেশি হবে হয়তো। আর এর জনসংখ্যা কত? জনসংখ্যা 2021 সেন্সাস অনুযায়ী 5.21 লাখ, মানে মাত্র 5,21,000 মতো জনসংখ্যার একটা দেশ। আমাদের দেশের যে কোনো সাধারণ শহরের থেকে কিন্তু জনসংখ্যার দিক থেকে এই দেশটা অনেক কম জনসংখ্যা নিয়েই কিন্তু রয়েছে। এই দেশের 98.69% মুসলিম পপুলেশন, 0.65% বুদ্ধিস্ট এবং 0.29 খ্রিস্টান এবং 0.29 হিন্দু ধর্মের অবলম্বী লোকেরা বাস করে। সেই অর্থে মালদ্বীপ একটা মুসলিম পপুলেটেড, বলা ভালো মুসলিম কান্ট্রি বটে। মালদ্বীপের ইতিহাস যদি ঘেটে দেখা যায়, তাহলে দেখা যাবে যে মালদ্বীপ দেশটা কিন্তু বরাবরই ভারতপন্থী একটা দেশ। অবশ্য এর একটা বড় কারণও রয়েছে। ভারত এবং মালদ্বীপের ঐতিহাসিক অতীত কিন্তু আসলে একই। ভারতের মতো মালদ্বীপও কিন্তু ব্রিটিশের অধীনে একটা উপনিবেশ ছিল। ভারতের স্বাধীনতার পর মালদ্বীপ একটা সামরিক ব্রিটিশ টেরিটরি ছিল, যেখানে ব্রিটিশদের মিলিটারি বেস কিন্তু ছিল। 1965 সালে মালদ্বীপ স্বাধীন হয়ে যায়। তাদের এই স্বাধীনতা লাভের পেছনে অবশ্য বড় যার সমর্থন ছিল, সেই দেশটার নাম হচ্ছে ভারত। অবশ্য মালদ্বীপের সাবেক প্রেসিডেন্টও এই কথা স্বীকার করেন যে মালদ্বীপের স্বাধীনতার পেছনে ভারতের বড় হাত ছিল। শুধু তাই নয়, স্বাধীনতার পর ভারতই প্রথম দেশ ছিল যে মালদ্বীপকে আনুষ্ঠানিকভাবে স্বাধীন রাষ্ট্র হিসাবে কিন্তু স্বীকৃতি দিয়েছিল। 1978 সালে মামুন আব্দুল গাইউম মালদ্বীপের স্বৈর শাসক হিসাবে দেশ চালাতে শুরু করেন। যেহেতু কোনো দেশের আভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোটা ভারতের বিদেশ নীতির বিরুদ্ধে,
তাই ভারত কিন্তু একজন স্বৈরশাসক এলেও সে ব্যাপারে নিরপেক্ষই থাকেন। যদিও বলে রাখা ভালো যে মামুন আব্দুল গাইউম নিজেকে ভারতপন্থী হিসেবেই কিন্তু একেবারে প্রকাশ্যে ঘোষণা করেছিলেন এবং এর ফলে 1978 থেকে 2008 পর্যন্ত প্রায় 30 বছর ইনি মালদ্বীপকে শাসন করেন। আর এই সময়ে ভারত আব্দুল গাইউমকে অনেকটাই সমর্থন করেছিল, এটা নিয়েও কিন্তু কোনো সন্দেহ নেই। ইনফ্যাক্ট 1988 সালে যখন গাইউমের বিরুদ্ধে একটা মিলিটারি কু সংগঠিত হয়েছিল, তখন গাইউম ভারতের কাছে কিন্তু সাহায্য চেয়েছিল, আর ঠিক সাহায্য চাওয়ার 12 ঘন্টার মধ্যে 1600 ভারতীয় প্যারাট্রুপার্স মালদ্বীপের রাজধানী মালেতে এসে নামে এবং এই মিলিটারি কুটা কিন্তু একেবারেই বানচাল করে দেয়। এই অভিযানের নাম অনেকেরই হয়তো মনে থাকবে, অনেকেই জানেন। এই অভিযানের নাম ছিল অপারেশন ক্যাকটাস। ভারতের এয়ারফোর্সের একজন প্রবীণ অফিসার ছিলেন অশোক চৌরদিয়া। তিনি তার বইতে লিখেছেন যে মালদ্বীপের বিদ্রোহীরা ভারতের সৈন্যদের শক্তি সম্পর্কে তাদের কোনো ধারণাই ছিল না এবং তারা আমাদের সৈন্যদের মুখোমুখি হতে পারেনি তখন, তাই তারা কিন্তু ময়দান ছেড়ে বা মিশন ছেড়ে একেবারে পালিয়ে গেছিল। সেই যাত্রায় কিন্তু স্বৈরশাসক গাইউম বেঁচে গেছিল বা ভারতের সমর্থনের ক্ষমতায় টিকে গেছিল। ভারত যে মালদ্বীপকে শুধু মিলিটারি সাপোর্ট দিয়েছিল এরকম কিন্তু নয়, ভারত মালদ্বীপকে বহুবার সফট সাপোর্টও দিয়েছে। উদাহরণস্বরূপ যখন 2004 সালে সুনামি হয়েছিল, তখন ভারতই প্রথম মালদ্বীপকে সাহায্য করবার জন্য এগিয়ে গিয়েছিল। এছাড়াও ভারত ফাইন্যান্সিয়াল বাজেট চুক্তি স্বাক্ষর করে মালদ্বীপকে তার আর্থিক বাজেটে প্রতি বছর কিন্তু নিয়ম করে সাহায্য করে আসছে। এই সব সমর্থনের কারণে গাইউম কিন্তু পুরোপুরি ভারতপন্থী ছিলেন, যদিও তিনি স্বৈরশাসক ছিলেন। এরপরে অর্থাৎ গাইউমের পরে 2008 সালে একটা রাজনৈতিক পরিবর্তন হয় মালদ্বীপে এবং 30 বছর স্বৈরশাসনের পর মালদ্বীপ গণতন্ত্রকে স্বাগত জানায় এবং এতেও মালদ্বীপকে সাহায্য করেছিল সেই ভারত। ভারত প্রথমে নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষণ দেয় কী করে নির্বাচন করতে হয় এবং তাদের ইলেকট্রনিক ভোটিং মেশিন পাঠায় সেখানে ভোট করবার জন্য। এই নির্বাচনে যিনি বিজয়ী হয়েছিলেন তিনি হচ্ছেন মালদ্বীপের ডেমোক্রেটিক পার্টির মোহাম্মদ নাশিদ। এই মোহাম্মদ নাশিদ নামটা আরও একবার বলে রাখি, ডেমোক্রেটিক পার্টি থেকে ইনি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন 2008-এ। আমি রাজনৈতিক দলের নাম উল্লেখ করছি বা এই রাষ্ট্রপতি নাশিদের নাম উল্লেখ করছি কেন, তার কারণ কিছু পরের দিকে গিয়ে এই ভিডিওটাতেই এই নামটা কিন্তু রীতিমতো রেলেভেন্ট হবে। যাই হোক, গাইউমের মতো নাশিদ এবং তার দল এমডিপিও কিন্তু ভারতপন্থী ছিলেন। 2009 সালে নাশিদ ভারতের সঙ্গে একটা চুক্তি স্বাক্ষরিত করেছিলেন, যে চুক্তি মোতাবেক ভারত মালদ্বীপের সি মনিটরিং এর অনুমতি পায়। এই চুক্তি অনুযায়ী ভারত মালদ্বীপের উপকূলে 26টা র্যাডার বসায়, আর ভারতীয় কোস্ট গার্ড এবং নৌবাহিনীও কিন্তু মালদ্বীপের উপকূল বরাবর তাদের উপকূলকে টহল দিতে শুরু করে বা পাহারা দিতে শুরু করে সেই 2008 সাল থেকে। এখানে একটা কথা বলে রাখা দরকার যে নাশিদ মালদ্বীপের রাষ্ট্রপতি থাকাকালীন চীন সরকারের সাথেও কিন্তু কথা বলার সামান্য চেষ্টা করেছিলেন। উদাহরণস্বরূপ বলা যায় যে তার সময়কালেই কিন্তু প্রথমবারের জন্য চীন মালদ্বীপে তাদের দূতাবাস খোলে। ভারতের প্রতি রাষ্ট্রপতি নাশিদের আনুগত্য নিয়ে যদিও কোনো প্রশ্ন ছিল না, কিন্তু যখন শ্রীলঙ্কা চীন সরকারের সাহায্য নিয়ে একের পর এক ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেছিল, তখন কিন্তু রাষ্ট্রপতি নাশিদ মালদ্বীপ বিমানবন্দর নির্মাণ করবার জন্য চীনের সাহায্য নেয়। এই সময় ভারতকে ব্যালেন্স করবার জন্য তিনি বলেছিলেন যে ভারতই হচ্ছে ভারত মহাসাগর বা ভারত মহাসাগরই হলো ভারত। এখানে চীনের সাথে ডিল করার পরিবর্তে ভারতের সঙ্গে ডিল করাটা যে অনেক সহজ, এটা কিন্তু তিনি প্রকাশ্যেই ঘোষণা করেছিলেন, মানে ব্যালেন্স করতে চেয়েছিলেন। যাই হোক, মালদ্বীপ এবং ভারতের মধ্যে এই প্রেমের যে গল্প, সেই প্রেমের গল্প মোটামুটি ভালোই চলছিল, কিন্তু বাংলা সিরিয়ালের মতো এই গল্পেও কিন্তু অনেক টুইস্ট আসে এর পর থেকে। প্রথম টুইস্ট আসে 2013 সালে। রাষ্ট্রপতি নাশিদ একজন বিচারককে গ্রেফতার করার নির্দেশ দেন, আর এরপরেই মালদ্বীপ জুড়ে একটা রাজনৈতিক তোলপাড় শুরু হয়ে যায়। মালদ্বীপের পুরো বিরোধী দল নাশিদকে বহিষ্কার করবার সিদ্ধান্ত নেন। অনেক পুলিশ এবং নিরাপত্তা কর্মকর্তাও কিন্তু পদত্যাগ করতে শুরু করেন। নাশিদকে তার রাষ্ট্রপতি পদ থেকে অবশেষে অপসারণ করতে হয় এবং তিনি বলেছিলেন যে এটা আসলে একটা অ্যান্টি ডেমোক্রেসিক কু ছাড়া আর কিছুই নয়। যাই হোক, এই অবস্থায় চীন কিন্তু একটা সুযোগ দেখতে পায় এবং নাশিদের পর তারই ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ওয়াহিদ মালদ্বীপের প্রেসিডেন্ট হন। এখানে বলে রাখা দরকার যে এই যে নতুন প্রেসিডেন্ট ক্ষমতায় বসেন, তাকে ক্ষমতায় বসানোর জন্য চীন সরকার কিন্তু মালদ্বীপে জলের মতো টাকা খরচ করেছিলেন। টাকা দিয়ে রাতারাতি গোটা পার্টিটাই, গোটা সমস্ত সংসদ সদস্যদেরকেই নাকি কিনে নিয়েছিলেন। ফলত নতুন প্রেসিডেন্ট ওয়াহিদ গদিতে বসার সাথে সাথেই মালদ্বীপ তার ভারতপন্থী অবস্থানটাকে পরিবর্তন করে ফেলে 2013 সাল নাগাদ।
নতুন প্রেসিডেন্ট ওয়াহিদ চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াওয়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন এবং তিনি চীনের সহায়তায় $500 মিলিয়ন প্রতিশ্রুতি নিয়ে ফিরেছিলেন এবং একটা হাউসিং কমপ্লেক্সের জন্য প্রায় $150 মিলিয়ন ঋণ নিয়ে কিন্তু ফিরেছিলেন চীন থেকে মালদ্বীপে। আর সেই ওয়াহিদ যিনি নাশিদের অধীনে ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন, রাষ্ট্রপতি হওয়ার পরে কিন্তু তিনি নাশিদকে গ্রেফতারের নির্দেশ দেন। এখন নাশিদের একটাই তো বন্ধু ছিল, সেটা হলো ভারত। তাই নাশিদ তার সুরক্ষার জন্য ভারতীয় হাই কমিশনে যান আর সেখানে 2 সপ্তাহ আত্মগোপন করে কাটান। আর ঠিক ভারতীয় হাই কমিশন থেকে যখন বের হয়ে আসেন 2 সপ্তাহ পর, তখনই কিন্তু এই এক্স প্রেসিডেন্টকে গ্রেপ্তার করা হয় এবং তাকে মালদ্বীপে জেলে পাঠানো হয়। যদিও এরপরে ভারত সরকার তাদের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে এবং তার ফলেই মূলত ভারতকে ব্যালেন্স করতে ভারতপন্থী এক্স প্রেসিডেন্ট নাশিদকে ছেড়ে দেওয়া হয় জেল থেকে। 1 বছর পরে আবার তিনি ফিরে আসার সুযোগ পান 2013 সালের নির্বাচনে মালদ্বীপের রাজনীতিতে, কিন্তু নাশিদ নির্বাচনে কিন্তু হেরে যান। মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট হন মালদ্বীপের প্রোগ্রেসিভ পার্টি আব্দুল্লাহ ইয়ামিন। এই যে প্রোগ্রেসিভ পার্টি বললাম, এটা কিন্তু শুরু থেকেই চীনপন্থী একটা রাজনৈতিক দল। অর্থাৎ রাষ্ট্রপতি হন 2013 সালে প্রোগ্রেসিভ পার্টির আব্দুল্লাহ ইয়ামিন। এই ইয়ামিনের নামটাও আমাদের একটু মনে রাখতে হবে, কারণ এরপরে কিন্তু এই নামটাও রেলিভেন্ট হতে যাচ্ছে। মালদ্বীপে চীনপন্থী নীতি কিন্তু এই ইয়ামিনের হাত ধরেই আবারও কন্টিনিউ হতে থাকে, মানে আবারও কিন্তু মালদ্বীপে চীনপন্থী সরকারই ক্ষমতায় আসে। অবশ্যই নির্বাচনের সময়টাও কিন্তু কম গুরুত্বপূর্ণ নয়, কারণ 2013 সেই বছর ছিল যখন চীন তার মেগা প্রকল্প চালু করেছিলেন পরবর্তী সুপার পাওয়ার হয়ে ওঠার জন্য, যার নাম বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ। এই বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ নিয়ে আস্ত একটা ভিডিও আমি বানিয়ে দেবো, কথা দিচ্ছি। এখানে শুধু নামটা উল্লেখ করলাম। এই যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, এটা একটা ইনফ্রাস্ট্রাকচারাল প্রজেক্ট বা অবকাঠামো প্রকল্প, যেখানে চীন বিভিন্ন দেশকে ঋণ দিয়ে সাহায্য করছিল ইনফ্রাস্ট্রাকচার তৈরি করবার জন্য, এবং এই সাহায্যটা করছিল সেই দেশগুলোর উপরে চীনের ভূরাজনৈতিক প্রভাব বাড়ানোর জন্য। ভারতকে ভারত মহাসাগরে যাতে ঘিরে ফেলা যায় সেই চক্রান্তকে বাস্তবায়িত করবার জন্য, এবং এর জন্য চীন স্ট্রিং পার্ল স্ট্র্যাটেজি গ্রহণ করেন। এই স্ট্রিং অফ পার্ল স্ট্র্যাটেজিতে চীনের লক্ষ্য ছিল ভারত মহাসাগরে তার নৌবাহিনীর প্রভাবকে বিস্তার করা, এবং পাকিস্তান, মালদ্বীপ, শ্রীলঙ্কার মতো দেশের সঙ্গে চীন কিন্তু সেই স্ট্র্যাটেজি মোতাবেকই কাজ করতে শুরু করেছিল 2013 সাল থেকে। লক্ষ্য করুন, চীন শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দরকে অধিগ্রহণ করেছে কিনা, এ বিষয়ে একটা ভিডিও আমি বানিয়েছি। পাকিস্তানের গোয়ালদর বন্দরকে অধিগ্রহণ করেছে, এ বিষয়েও আমি একাধিক ভিডিওতে বলেছি। আবার চীন হর্ন অফ আফ্রিকার জিবুতি বন্দরও কিন্তু অধিগ্রহণ করে ফেলেছে। এবার যদি মালদ্বীপে চীনের নৌবাহিনী মজুত হয়ে যায়, তাহলে একটা স্ট্রিং তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছেন, যেটা আসলে ভারতকে ভারত মহাসাগরে ব্লক করারই একটা কৌশল। এই স্ট্রিং পাল কৌশল ভারতের জন্য কিন্তু অত্যন্ত বিপজ্জনক, সেটা একটু চিন্তা করলেই আপনি খুব সহজেই বুঝতে পারবো। কারণ এই কৌশলের মাধ্যমেই ভারতকে ঘিরে থাকবে চীন, যা ভারতের অর্থনীতি এবং নিরাপত্তার উপরে কিন্তু একটা নেতিবাচক প্রভাব তৈরি করবে। মূলত এই জিওপলিটিক্যাল কারণেই চীন সরকার মালদ্বীপে কিন্তু $1 বিলিয়ন নিয়োগ করে বসেছিল, বা মালদ্বীপে টাকার পর টাকা নিয়োগ করছিল। মালদ্বীপে চীন ঠিক কি করছিল? মালদ্বীপের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে একটা নতুন রানওয়ে তৈরি করে দেয় চীন, যদিও সেটা ঋণে, এবং মালদ্বীপের রাজধানী মালেকে হুমাল দ্বীপের সাথে সংযুক্ত করবার জন্য একটা বন্ধুত্ব সেতু নির্মাণ করে দেয় চীন, যদিও সেটা ঋণে। চীন থেকে অবকাঠামোগত সাহায্য পাওয়ার পর মালদ্বীপের প্রেসিডেন্ট ইয়ামিন চীনের শি জিনপিংকে মালদ্বীপে ডেকে এনেছিলেন এবং অভ্যর্থনা জানিয়েছিলেন। অনেকেই সেটা আপনারা জানেন। এবং মালদ্বীপের প্রেসিডেন্ট সেই সময় বলেন যে চীন মালদ্বীপের সবচেয়ে ভালো বন্ধু, সবচেয়ে নির্ভরযোগ্য মিত্র এবং সবচেয়ে নির্ভরযোগ্য উন্নয়নের অংশীদার। এখানে বলে রাখা দরকার যে মালদ্বীপে চীনের অবকাঠামোগত প্রকল্পের কারণে 2018 সালের মধ্যেই মালদ্বীপের ঋণ গিয়ে দাঁড়ায় $1.5 বিলিয়ন, যেখানে মালদ্বীপের জিডিপি ছিল কিন্তু $9 বিলিয়ন মাত্র। মালদ্বীপ চীনের ঋণের জালে জড়িয়ে পড়ছে এটা জানতে পেরেও অসহায়ের মতোই কিন্তু মালদ্বীপ চীনের কাছ থেকে ঋণের পর ঋণ নিয়ে যাচ্ছে। এখন কিন্তু অনেক বেশি ঋণ কিন্তু করে ফেলেছে চীনের কাছে। খুব শীঘ্রই হয়তো মালদ্বীপও অন্যান্য ছোট দেশের মতো চীনের ঋণ ফাঁদে পড়তে চলেছে।
যাই হোক, ভারত বিরোধী মনোভাব থাকা সত্ত্বেও ভারত কিন্তু দুর্যোগের সময় মালদ্বীপকে সাহায্য করেছিল। 2014 সালে মালদ্বীপ যখন জল সংকটের মুখোমুখি হয়, মানে 2014 সালে মালদ্বীপের জল শোধনাগারে যখন আগুন লেগে যায়, খবর পাওয়ার সাথে সাথেই কিন্তু ভারত অপারেশন নীর শুরু করে। এই অপারেশনে ভারত থেকে পানীয় জল মালদ্বীপে কিন্তু এয়ারলিফট করা হয়। যদিও এই উপকারে কাজের কাজ তেমন কিছু হয়নি। মালদ্বীপের রাজনীতি কিন্তু তখনও পর্যন্ত ভারতের পক্ষে ছিল না, বরং চীনের পক্ষেই ছিল। বরং বলা ভালো, প্রেসিডেন্ট ইয়ামিন রাষ্ট্রপতি থাকাকালীন ইন্ডিয়া আউট বা ভারত দূর হটো এই প্রচার যেটা পরবর্তীকালে হবে, সেই শেকড়ের গোড়াপত্তন কিন্তু হয়ে গেছিল। যাই হোক, মালদ্বীপের সঙ্গে ভারতের রিলেশনশিপটা কোনো রকমের চলতে থাকে। যদিও এখানে একটা কথা বলা হয়নি, 2010 এবং 15 সালে, মানে এর আগে ভারত মালদ্বীপকে দুটো হেলিকপ্টার দিয়েছিল। একটা হেলিকপ্টার দিয়েছিল 2010 সালে, আর একটা হেলিকপ্টার দিয়েছিল 2015 সালে। এই যে দুটো হেলিকপ্টার, এই হেলিকপ্টার দুটো দেওয়ার উদ্দেশ্য কী ছিল? উদ্দেশ্য ছিল সমুদ্রের অনুসন্ধান বা উদ্ধার অভিযান, আবহাওয়ার পর্যবেক্ষণ এবং দ্বীপের মধ্যে যদি রোগীদের এয়ারলিফট করবার প্রয়োজন হয় সেই বিষয়ে কাজ করা। একটি হেলিকপ্টারের বেস ছিল আদু অ্যাটেলের নামক একটা দ্বীপে, অন্যটির বেস ছিল হানি মাধুতে। ভারত মালদ্বীপকে একটা ডার্নিয়ার বিমানও দিয়েছিল। এর উদ্দেশ্য ছিল অবৈধ জাহাজকে জরিপ করা, বিশেষ করে চীনা জাহাজ যারা মালদ্বীপের টেরিটরির মধ্যে ঢুকে পড়ে তার উপরে নজরদারি করা এবং সন্ত্রাসী আন্দোলনের উপরে কিন্তু নজরদারি চালানো। হেলিকপ্টার এবং বিমান যেটা ভারত দিয়েছিল 2010 এবং 2015-তে, এখন কিন্তু 2018-তে আমরা আছি, সেটা কিন্তু ভারত এবং মালদ্বীপের মধ্যে একটা দ্বিপাক্ষিক চুক্তির ফলেই দেওয়া হয়েছিল। এবং সেই চুক্তি মোতাবেক ভারত কিন্তু কয়েকজন অফিসারকেও মালদ্বীপে পাঠিয়েছিল, যারা ওই হেলিকপ্টারকে দেখাশোনা করত এবং হেলিকপ্টার চালানোর জন্য মালদ্বীপের সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার জন্য মালদ্বীপে অবস্থান করছিল। মালদ্বীপ এবং ভারত সরকার জানিয়েছে যে এই সব হেলিকপ্টার শুধুমাত্র মানবিক সহায়তার জন্যই ছিল, যারা জনগণকে সাহায্য করবে। কিন্তু ভারতীয় অফিসাররা মালদ্বীপের মাটিতে থাকায় পরবর্তীকালে, মানে এই 2018-এর পরবর্তী সময়ে মালদ্বীপের বিরোধী দল এটা দাবি করছিল যে ভারত মালদ্বীপে তাদের মিলিটারি ডোমিনেন্স তৈরি করতে চাইছে। আর এই কারণে ইয়ামিন সরকারের সঙ্গে ভারত সরকারের সম্পর্ক 2018-এর পর আরও খারাপ হতে শুরু করে। আগেই বলেছি 2015 সালে ভারতপন্থী নাশিদকে রুদ্ধদ্বার শুনানিতে অভিযুক্ত করা হয়েছিল এবং ভারত তার মুক্তি চেয়েছিল, কিন্তু ইয়ামিন সরকার তাতে কর্ণপাত করেনি। এই রকম বিতর্ক তো অব্যাহতই ছিল, কিন্তু এই বিতর্ক একেবারে শীর্ষে পৌঁছেছিল 2016 সালে। কখন না, যখন ইয়ামিন ভারতকে তার হেলিকপ্টার এবং তাদের হেলিকপ্টার সহ অফিসারদেরকে নিজের দেশে ফিরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছিল। যদিও ভারত এই অনুরোধটাকে গ্রহণ করেনি। 2018 সালে চীন ভারত মহাসাগরের সমুদ্রে একটা মানমন্দির স্থাপনের পরিকল্পনা করেছিল মালের একেবারে কাছাকাছি, যা ভারতের লাক্ষাদ্বীপ থেকে খুব বেশি দূরে ছিল না। মালদ্বীপের ভারতপন্থী বিরোধী নেতারা একথা বলে সেই মানমন্দির তৈরিটাকে থামিয়ে দেয় যে এই মানমন্দিরকে আসলে চীন সামরিক কাজে ব্যবহার করবে, ভারতকে দূরে রাখতে গিয়ে আমরা চীনকে নিজের দেশে ডেকে আনছি। বিরোধিতার ফলে ওই মানমন্দির তৈরিটা বন্ধও হয়ে যায়। কিন্তু ওই যে বললাম, বাংলা সিরিয়ালের মতো মালদ্বীপের রাজনীতিতে আরও অনেকগুলো টুইস্ট কিন্তু তখনও বাকি ছিল। 2018 সালে প্রেসিডেন্ট ইয়ামিন নির্বাচনের ঘোষণা দেন। ইয়ামিন ভেবেছিলেন তিনি সহজেই নির্বাচনে জয়লাভ করতে পারবেন, কিন্তু দুর্ভাগ্যবশত গল্পে আরও একটা টুইস্ট ছিল। মালদ্বীপের সব বিরোধী রাজনৈতিক দল একত্রিত হয়ে ইয়ামিনকে পরাজিত করবার চেষ্টা করেন। আর যেহেতু নাসিদ শ্রীলঙ্কায় আশ্রিত অবস্থায় ছিল, তাই তার ঘনিষ্ঠ বন্ধু ইব্রাহিম মোহাম্মদ সলিহকে প্রার্থী করা হয়। এখানে বলে রাখা ভালো, এই যে ইব্রাহিম মোহাম্মদ সলিহ, ইনিও কিন্তু একজন ভারতপন্থী রাজনৈতিক নেতা, যিনি কিন্তু এই ভোটে জিতে পুনরায় একজন ভারতপন্থী প্রেসিডেন্ট হিসাবে মালদ্বীপের ক্ষমতায় বসেন। এবং এরপরে ভারত মালদ্বীপকে আবারও প্রচুর পরিমাণে ঋণ দিতে শুরু করে। কেন ঋণ দিতে শুরু করে? যাতে করে মালদ্বীপ চীন থেকে যে ঋণ নিয়েছিল সেই ঋণটাকে পরিশোধ করতে পারে। এখানে অবশ্য ভারতের দুটো শর্ত ছিল। প্রথম শর্ত, মালদ্বীপ যেন চীন থেকে দূরে থাকে, এবং দ্বিতীয় শর্ত হলো ভারতের সঙ্গে মালদ্বীপের একটা শক্তিশালী নিরাপত্তা সংক্রান্ত চুক্তি হবে, যে চুক্তি মোতাবেক ভারতের সেনাবাহিনী মালদ্বীপের উপকূলটাকে টহল দেবে বা পাহারা দেবে। এবং এই দুটো চুক্তি অবশ্য হয়েও ছিল। শুধু চুক্তিই নয়, আরও এক ধাপ এগিয়ে গিয়ে 2019 সালের ফেব্রুয়ারি মাসে সাবেক রাষ্ট্রপতি, চীনপন্থী প্রাক্তন রাষ্ট্রপতি ইয়ামিনকে গ্রেপ্তারও করা হয়েছিল। কেন?
না $1 মিলিয়ন সন্দেহজনকভাবে তার ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তরিত হওয়ার কারণে তাকে গ্রেফতার করা হয় এবং 5 বছরের কারাদণ্ডও দিয়ে দেওয়া হয়। বলা হয় এই গ্রেফতার এবং কারাদণ্ডের পেছনে নাকি ভারতেরও ষড়যন্ত্র ছিল। আমি এটা কথা কিন্তু বলছি না। জেলে বসে বসে ইয়ামিন কিন্তু ভেবেছিলেন যে ফিরে আসার জন্য তার আরও একটা অস্ত্রের প্রয়োজন হবে, আর এই অস্ত্রটা কি হবে সেটা কিন্তু তিনি মস্তিষ্ক থেকেই বের করেছিলেন। সেটা ছিল ইন্ডিয়া আউট ক্যাম্পেইন, ভারত দূর হটো ক্যাম্পেইন। এই অভিযানটা যে তখন মস্তিষ্কে চলছিল জেলে বসে বসে ইয়ামিনের, সেখানে তিনি বার্তা দিতে চেয়েছিলেন যে ভারত মালদ্বীপ থেকে তার সামরিক উপস্থিতি যেন প্রত্যাহার করে নেয়। প্রাথমিকভাবে জেলের বাইরে আসার পর এই প্রচারটা খুব একটা যে দাগ কাটতে পেরেছিল এরকম কিন্তু নয়। তবে ভারতপন্থী সলিহ সরকার এই প্রচারটা শুরু হতে হতেই এই প্রচারণাকে বেআইনি ঘোষণা করলে এই প্রচারটা কিন্তু বৃদ্ধি পেয়ে যায় এবং এই সময় চীন থেকে প্রচুর পরিমাণে ফান্ড আসতে শুরু করে, প্রচার বাড়তে শুরু করে। এই প্রচার অভিযানটা 2019 সালে একটা নতুন ইস্যু পায়। এই ইস্যুটা ছিল কিন্তু হেলিকপ্টার সম্পর্কিত ছিল না, এটি ছিল ইউটিএফ হারবার প্রকল্প সম্পর্কিত। 2021 সালে ডাক্তার জয়শঙ্করের সাথে মালদ্বীপের একটা চুক্তি হয়েছিল, যেটা মালদ্বীপের প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে হয়েছিল। এই চুক্তি মোতাবেক ভারত একটা কোস্টগার্ড হারবার বা ডকইয়ার্ড তৈরির অনুমতি পায় মালদ্বীপের রাজধানী মালেতে। এই প্রকল্পটি ভারত এবং মালদ্বীপের মধ্যে 2016 সালের পরিকল্পনার ভিত্তিতে ছিল, যখন এই দুটো দেশ একসঙ্গে সংকল্প নিয়েছিল যে তারা প্রতিরক্ষার সহযোগিতাকে জোরদার করবে এবং ভারত মহাসাগরে একে অপরের স্বার্থটাকে রক্ষা করবে, একে অপরের নিরাপত্তাটাকে রক্ষা করবে। কিন্তু সলিহ সরকার ক্ষমতায় থাকাকালীন চীনের ফান্ডে পুষ্ট হয়ে বিভিন্ন স্থানীয় সংবাদ মাধ্যম একাধিকভাবে প্রচার করতে শুরু করে যে আসলে এই ইউটিএফ প্রকল্প কোনো পোতাশ্রয়ের জন্য হবে না, বরং এটা হবে ভারতের ফুল ফেজড একটা নৌঘাঁটি। মালদ্বীপের প্রতিরক্ষা বাহিনীর প্রধান মেজর জেনারেল আবদুল্লাহ সামাল এই খবরটা যদিও খারিজ করে দেন। তিনি বলেন যে মালদ্বীপে কোনো বিদেশি সামরিক ঘাঁটি করার কোনো পরিকল্পনা নেই, সেটা স্থায়ী হোক বা অস্থায়ী। কিন্তু এই যে ইন্ডিয়া আউট বা ভারত দূর হটো, এই ইন্ডিয়া আউট ক্যাম্পেইনের সময় একটা প্রকাশনী সংস্থা ভীষণ রকমভাবে ভারত বিরোধী সংবাদ বা প্রোপাগান্ডা করে যাচ্ছিল, যার নাম কিন্তু ডিআরএস। এই ডিআরএস সংবাদ সংস্থাটা কিন্তু চীন থেকে সরাসরি ফান্ডিং নিয়েই চলছিল। এই প্রোপাগান্ডা প্রচারের ফলে পরিস্থিতি এতটাই গুরুতর হয়ে ওঠে যে ভারতীয় হাই কমিশনার মালদ্বীপ সরকারকে বলে তাদের নিরাপত্তা যেন বাড়ানো হয়। অবশেষে জুলাই 2021-এ পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেন যে এই ডিআরএস নিউজ এজেন্সি ভুয়ো খবর ছড়াচ্ছে, যার কারণে ভারতীয় হাই কমিশনের নিরাপত্তা তাদের বাড়াতেই হলো। এই অভিযানের সময় কিছু ভারতীয় নাগরিককেও কিন্তু টার্গেট করা হয়। উদাহরণস্বরূপ 2022 সালের ফেব্রুয়ারি মাসে একজন ভারতীয় ডাক্তারকে ট্যাক্সি থেকে বের করে নামিয়ে মারধর করা হয়, তার কারণ তিনি একটা ভারতীয় ছিলেন। কিন্তু পরিস্থিতি আরও গুরুতর হয়ে ওঠে যখন 2022 সালের জুনে ভারতীয় হাই কমিশনার সিদ্ধান্ত নেয় যে মালেতে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন করবে। সবাই ভেবেছিল যোগ দিবস উদযাপনটা কোনো সমস্যা হবে না, যোগ তো একটা ভালো জিনিস। কিন্তু এই যোগ দিবস পালন ব্যাপারটা ঘটনাটাকে একেবারে অন্য দিকে নিয়ে যায়। যখন যোগ সেশন বা অনুষ্ঠানটা শুরু হয়, স্টেডিয়ামের বাইরে ভিড় জড়ো হতে শুরু করে এবং এই ভিড় স্টেডিয়ামে ঢুকে পড়ে পুরো অনুষ্ঠানটা কিন্তু লণ্ডভণ্ড করে দেয়। পরিস্থিতি এমন দাঁড়ায় যে সেই ভিড়টাকে সামলানোর জন্য স্থানীয় পুলিশকে রীতিমতো কাঁদানে গ্যাসের শেল ব্যবহার করতে হয়। বিক্ষোভকারীরা হাতে প্ল্যাকার্ড নিয়ে সেই সময় বলছিল যে যোগ ব্যায়াম বা যোগ আসলে ইসলামের বিরুদ্ধে, যেটা একটা ইসলামিক দেশে হতে পারে না। এই যে ইসলামিক দেশে যোগ হতে পারে না বলে যে বিক্ষোভ, যে লণ্ডভণ্ড ব্যাপার, এই নিউজটা মালদ্বীপ এবং ভারত দু জায়গাতেই কিন্তু ব্যাপকভাবে কভারেজ পায় এবং ভারত ইসলাম বিরোধী এই এজেন্ডা কিন্তু সেই সময় থেকেই মালদ্বীপের জনগণের মধ্যে সেট হয়ে যায়। অর্থাৎ মালদ্বীপে 2023 সালের নির্বাচনের সুর এবং ভারত বিরোধী বক্তব্য পিপিএম বা প্রোগ্রেসিভ পার্টি অফ মালদ্বীপ, যেটা মালদ্বীপের প্রগতিশীল পার্টির এজেন্ডাই হয়ে ওঠে। অর্থাৎ মালদ্বীপের 2023 সালের নির্বাচনে এই ভারত বিরোধিতা বা ভারত ইসলাম বিরোধী এই এজেন্ডা কিন্তু মূল এজেন্ডা হয়ে ওঠে। চীনপন্থী পার্টি ভারতকে ইসলাম বিরোধী হিসাবে ব্যাপকভাবে প্রচার চালায় গোটা মালদ্বীপ জুড়ে। অবশেষে 2023 সালের 30শে সেপ্টেম্বর মালদ্বীপের সরকারের পরিবর্তন হয়
এবং চীনপন্থী মোহাম্মদ মুইজু রাষ্ট্রপতি নির্বাচিত হন। তখন থেকে আজ পর্যন্ত এই রাষ্ট্রপতি মুইজু, যিনি চীনপন্থী, একের পর এক ভারত বিরোধী কার্যকলাপ করে চলেছে। মানে 2023 সালের 30শে সেপ্টেম্বর ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে একের পর এক ভারত বিরোধী কার্যকলাপ করে চলেছে। কি কি করছে? প্রথম হচ্ছে, মালদ্বীপে অনেক বছর ধরেই ভারতের স্পন্সর করা একটা রাডার স্টেশন এবং ভারতের সার্ভিলেন্স এয়ারক্রাফট ছিল, যেখানে 70 জন ভারতের সামরিক কর্মী ছিল সেখানে, সেটাকে পরিচালনা করবার জন্য এবং মালদ্বীপের সেনাকে ট্রেন করবার জন্য। মোহাম্মদ মুইজু 70 জন ভারতীয় সেনার উপস্থিতিকে মালদ্বীপের সার্বভৌমত্বের ওপরে আঘাত বলে অভিহিত করেন এবং অবিলম্বে তাদেরকে মালদ্বীপ ত্যাগ করবার জন্য বাধ্য করেন। এবং দ্বিতীয়ত, পূর্ববর্তী সরকারের দ্বারা ভারতের সঙ্গে যে যে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল সেই প্রত্যেকটা চুক্তি আবার নতুন করে যাচাই করবেন বলে ঘোষণা করেন। তৃতীয়ত, সবেমাত্র কলম্বো সিকিউরিটি কনক্লেভ, যেটা ভারত, শ্রীলঙ্কা এবং মরিশাসে অনুষ্ঠিত হয়েছে, সেখানে কিন্তু মালদ্বীপের যোগ দেওয়ার কথা ছিল। মালদ্বীপের আগে প্রত্যেকবার কিন্তু সেখানে এসেছে, কিন্তু এবছর মালদ্বীপ তাতে যোগ দেয়নি বা অনুষ্ঠানে আসেনি। চতুর্থত, ঐতিহাসিকভাবে মালদ্বীপে কোনো নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হলে তার প্রথম বিদেশ সফর হয় কিন্তু ভারতে, কিন্তু মোহাম্মদ মুইজু ভারতে না এসে তুরস্কে গিয়েছিলেন। আর পঞ্চম হচ্ছে, এখন যখন ভারতে বয়কট মালদ্বীপ ট্রেন্ডিং চলছে, তখন কিন্তু তিনি চীন সফরে আছেন। আশা করি এই অবধি বোঝা গেল। এবার আসি ভারতবর্ষে ঠিক কি কি ঘটছে। এ সপ্তাহে আমরা জানি 4 জানুয়ারি 2024-এ ভারতের প্রধানমন্ত্রী লাক্ষাদ্বীপে গিয়েছিলেন এবং সেখান থেকে তার টুইটার হ্যান্ডেলে কিছু ছবি এবং ভিডিও শেয়ার করেন এবং লাক্ষাদ্বীপের ট্যুরিজমকে কিন্তু বুস্ট করবার জন্য বেশ কতগুলো প্রকল্পের কথাও ঘোষণা করেন। এরকম নয় যে তিনি এরকম কাজ প্রথম করছেন। এর আগে নিশ্চয়ই আপনাদের মনে থাকবে যে কাশ্মীরের টিউলিপ গার্ডেনকে প্রমোট করবার জন্য তিনি একই রকম ফটোশ্যুট করেছিলেন। আর তারপর থেকেই আমরা জানি যে কাশ্মীরে আজও পর্যন্ত টিউলিপ গার্ডেনে একেবারে পর্যটকদের ঢল নেমে চলেছে। যাই হোক, লাক্ষাদ্বীপের ফটোশ্যুটের পর হঠাৎ করে গুগল সার্চে লাক্ষাদ্বীপ শব্দটা সবচেয়ে বেশিবার সার্চ হয়ে যায় এবং লাক্ষাদ্বীপ ওয়ার্ডটা সোশ্যাল মিডিয়াতে রীতিমতো ট্রেন্ডিং হতে শুরু করে। এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই কাজটাকে যারা সমর্থন করছেন, তারা বলতে শুরু করেন যে নরেন্দ্র মোদীর এই যে লাক্ষাদ্বীপ সফর বর্তমানে ভারতের সাথে মালদ্বীপের সম্পর্কের অবনতির কথা মাথায় রেখেই নাকি করা হয়েছে। কারণ মালদ্বীপে এখন একটা ভারত বিরোধী, বলা ভালো চীনপন্থী সরকার ক্ষমতায় এসেছে, যে পার্টিটার নির্বাচনী স্লোগানই ছিল ইন্ডিয়া আউট বা ভারত দূর হটো। যাই হোক, ইন্ডিয়া আউট বলার সময় মালদ্বীপ ভুলে গেছিল যে মালদ্বীপের অর্থনীতি সম্পূর্ণভাবে পর্যটনের ওপরেই নির্ভরশীল, আর মালদ্বীপের বেশিরভাগ পর্যটক কিন্তু ভারত থেকেই যায় এবং অবশ্যই ইন্ডিয়ার ফিল্ম স্টাররাই কিন্তু ভারতীয়দের কাছে এই মালদ্বীপ ট্যুরিস্ট ডেস্টিনেশনটাকে জনপ্রিয় করেছে। আর তাই এই অবস্থায় মোদির এই সফরকে অনেক লোকের দ্বারাই একটা স্ট্র্যাটেজিক পদক্ষেপ হিসেবে দেখানো হচ্ছে। যদিও এখানে বলে রাখা দরকার যে লাক্ষাদ্বীপ ভ্রমণের সময় আমাদের প্রধানমন্ত্রী বা আমাদের সরকারের কেউ মালদ্বীপের বিরুদ্ধে একটা কথাও বলেনি বা মালদ্বীপ শব্দও উচ্চারণ করেনি। কোনো সরকারি ব্যক্তিও এমনটা বলেনি যে মালদ্বীপের পর্যটনকে ক্ষতি করবার জন্য নরেন্দ্র মোদী লাক্ষাদ্বীপের পর্যটনটাকে উন্নত করতে চাইছেন বা লাক্ষাদ্বীপ সফর করছেন। সোশ্যাল মিডিয়ার কিছু মানুষ এতে মন্তব্য দিয়েছেন ঠিকই, কিন্তু সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সাররা যে মন্তব্য করেছেন সেটা তাদের নিজস্ব আন্ডারস্ট্যান্ডিংয়ের উপরে ভিত্তি করেই কিন্তু করা। কিন্তু যা এই ইনফ্লুয়েন্সাররা সোশ্যাল মিডিয়াতে বলেছেন তা কিন্তু ভারত সরকারের অফিসিয়াল স্ট্যান্ড নয়। অথচ মোদির লাক্ষাদ্বীপের পিকচার টুইটের পরেই মালদ্বীপের সরকারি পদে থাকা লোকেরা ভারতের প্রধানমন্ত্রীকে রীতিমতো গালিগালাজ করতে শুরু করে। এই যে টুইটটা আপনারা দেখতে পাচ্ছেন, এটি মালদ্বীপের ডেপুটি মিনিস্টার অফ ইউথ এম্পাওয়ারমেন্ট ইনফরমেশন অ্যান্ড আর্টস এর অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে করা। এবং আরও একটা টুইট তিনি করেছিলেন যেখানে তিনি ভারতকে গোবরের সঙ্গে তুলনা করে বলেছিলেন যে ভারত তো দুর্গন্ধ, যেটা এখন অবশ্য ডিলিট করে ফেলা হয়েছে। এরপরে মালদ্বীপের অনেক মন্ত্রী ভারতের সংস্কৃতি নিয়ে গালাগাজ করে লিখেছেন টুইটারে। আবার অনেকে টুইট করে বলেছেন যে ভারত কি করে মালদ্বীপের সঙ্গে টেক্কা দেবে। তার কারণ ভারতের যে পর্যটন কেন্দ্র, সেই পর্যটন কেন্দ্রের ঘরগুলোতে তো দুর্গন্ধ, অতএব তারা কোনো অবস্থাতেই মালদ্বীপের পর্যটনের সমকক্ষ হতেই পারবে না। দেখুন, সাধারণ টল লিখলে কারো কোনো সমস্যা হতো না, উভয় দেশের জনগণ নিজেদের মধ্যে ব্যাপারটাকে সমাধান করে নিত। কিন্তু এই সব টুইট ছিল সরকারি পদে অধিষ্ঠিত ব্যক্তিদের,
এমনকি মন্ত্রীদের করা টুইট। অবশ্য মালদ্বীপের এই মন্ত্রীদের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হয়েছে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে, কারণ ততক্ষণে ভারতীয় অভিনেতারা যারা সম্ভবত মালদ্বীপের সবচেয়ে বেশি প্রচার এতদিন ধরে করেছিলেন পর্যটক পাওয়ার জন্য, তারাই কিন্তু একে একে পাল্টা টুইট করতে শুরু করে দেন। অক্ষয় কুমার লিখেছেন যে আমি কিছুদিন আগেই মালদ্বীপে ছিলাম, কিন্তু মালদ্বীপের সরকারি লোকেদের করা এই টুইটগুলো ভারতের ডিগনিটির ওপরে আঘাত বলে আমার মনে হচ্ছে। অক্ষয় কুমার ছাড়াও জন আব্রাহাম, শ্রদ্ধা কাপুর, সালমান খান, সচিন তেন্ডুলকর, এমনকি অমিতাভ বচ্চন পর্যন্ত মালদ্বীপের সরকারকে এক হাত নিয়ে নিয়েছেন সোশ্যাল মিডিয়াতে। আর এসবের প্রত্যক্ষ ফল হিসাবে প্রায় 8,000 হোটেলের বুকিং বাতিল করা হয়েছে এবং 2,500 ফ্লাইটের টিকিট এখনো পর্যন্ত বাতিল করা হয়েছে। ভারতের সব কটা ট্যুরিস্ট এজেন্সি তাদের অ্যাপ থেকে এমনকি মালদ্বীপের সমস্ত ফ্লাইটের ব্যাপারটাকেই সরিয়ে দেন এবং সোশ্যাল মিডিয়া জুড়ে তারপর থেকেই কিন্তু বয়কট মালদ্বীপ এই শব্দটা ট্রেন্ডিং হতে শুরু করে ভারতের সোশ্যাল মিডিয়াতে। এই হলো পুরো কাহিনী যে কেন ভারতে এই বয়কট মালদ্বীপ ট্রেন্ডিং করছে। এই হলো পুরো কাহিনী। আমি কিন্তু নিরপেক্ষভাবে সবটা বললাম। এবার আপনারা বলুন যে বয়কট মালদ্বীপ ট্রেন্ডিং করাটা কি ঠিক হচ্ছে, নাকি আমাদের উচিত এই ছোট রাষ্ট্রটাকে আবারও নিজেদের কাছে টেনে নেওয়ার ব্যবস্থাটা করা? আপনারাই বলুন যে এই যে মালদ্বীপ রাষ্ট্রটা আমাদের থেকে দূরে চলে গেল, আমাদের শত্রু হয়ে গেল, এটা কি আমাদের দেশের সরকারের বিদেশ নীতির ব্যর্থতা, নাকি আলটিমেটলি অন্য কোনো কারণ ঘটেছিল? আপনারা কমেন্ট বক্সে বলুন যে এই মুহূর্তে আমাদের অন্তত ভারত সরকারের ঠিক কী পদক্ষেপ নেওয়া উচিত। আমি কিন্তু প্রত্যেকের কমেন্ট পড়ার অপেক্ষায় রইলাম। আর হ্যাঁ, নেক্সট ভিডিওটাতে যেটা বলা হলো না এই ভিডিওটাতে, জিওপলিটিক্যাল অ্যাসপেক্ট বিটুইন ইন্ডিয়া অ্যান্ড চায়না মালদ্বীপটাকে নিয়ে, সেটা কতটা বিপজ্জনক হতে যাচ্ছে ভারতের জন্য, বা ভারত পাল্টা কি স্ট্র্যাটেজি নিয়েছে সেই বিষয়ে আলোচনা করব। যদি সেকেন্ড ভিডিওটা আপনারা চান তাহলে এই ভিডিওটাকে নিশ্চয়ই একটা লাইক করবেন। সেকেন্ড ভিডিওটাতে আমরা আলোচনা করব স্ট্রিং অফ পেয়ার স্ট্র্যাটেজি, যেটা চীন ভারতের বিরুদ্ধে নিয়েছে ভারত মহাসাগরকে দখল করবার জন্য, ভারতকে ঘেরার জন্য, এবং তার পাল্টা হিসাবে নেকলেস অফ ডায়মন্ড যে স্ট্র্যাটেজি দিয়ে ভারত চীনকে মাত করে দিয়েছে ভারত মহাসাগরে। এই দুটো ভূরাজনৈতিক স্ট্র্যাটেজি আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। যদি মনে হয় আপনারা দেখবেন, কমেন্ট বক্সে কিন্তু সমর্থনের হাতটা বাড়াবেন, আমি কিন্তু আশা করব। যাই হোক, এই পর্যন্ত হচ্ছে আজকের ভিডিওটা। যারা WBCS বা UPSCর অ্যাসপিরেন্ট তারা নিশ্চয়ই খাতা পেন নিয়ে বসেছিলে, পয়েন্টগুলোকে মার্ক করে নিয়েছো। এটা কিন্তু তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে অনেক ইম্পর্ট্যান্ট, বা এসে রাইটিংয়ের ক্ষেত্রেও অনেক গুরুত্বপূর্ণ। যারা WBCS এর প্রিপারেশন করছো তাদের জন্য সুখবর দিই, আমার এবং আমাদের 10 জন টিচারের তত্ত্বাবধানে PCS এডুকেশনে এই মাস থেকে স্বল্প মান্থলি ফিজে WBCS এর একটা ব্যাচ শুরু হয়েছে। তোমরা যারা মনে করছো WBCS এর জন্য একটা সিরিয়াস প্রিপারেশন শুরু করবে, তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে এখনই কি করে নাম এনরোল করতে হবে, বা WBCS এর আমাদের ব্যাচ সম্পর্কে ডিটেলসটা কি করে পেতে হবে সে ব্যাপারের জন্য জানার জন্য হোয়াটসঅ্যাপ করো। অবশ্য তোমরা ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, ডেসক্রিপশনে লেখাও রয়েছে, সেখান থেকেও WBCS এর নতুন ব্যাচ বা মান্থলি ফিজে যে ব্যাচটা শুরু হয়েছে তার সম্পর্কেও বিস্তারিত জানতে পারবে। ভালো থাকুন, সর্বদা ভারতের পক্ষে থাকুন। নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।